বাগানে কোনো কোনো জায়গায় উৎপাদন বন্ধ করে দিয়েছেন। এলো রাবার বাগানের অবস্থা, বাগিচা শিল্প। নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে দূরের কথা, যারা কাজ করতেন তারা কাজ হারিয়েছেন। এটা অন্যতম একটা ক্ষেত্র রাজ্যের আর্থিক বিকাশের ক্ষেত্রে। আমরা যদি লক্ষ্য করি আরেকটা ক্ষেত্র, যেটা নির্মাণ শ্রমিক, বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন ডিপার্টমেন্ট নানা ধরনের পরিকাঠামো তারা তৈরি করতেন। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল, মানুষের প্রয়োজনে ইমারতগুলি গড়ে উঠত। এই ইমারতগুলো তৈরি করার ক্ষেত্রে শ্রমজীবীদের কাজ তারা পেতেন। এমন সময় হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় কাজে মানুষ খুঁজত। আর এখন কাজটা করার জন্য বাজারে আসছেন, কাজ নেই, খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে যায়, অভুক্ত অবস্থায় থাকতে হয়। আগরতলা শহরে যদি আমরা দেখি আনাচে কানাচে সকালবেলা এসে বসে, কাজ নেই। গ্রামাঞ্চলে একই চিত্র, কাজ নেই, সপ্তাহে 2 দিন কাজ পায় না। পরিবারগুলো চলবে কি করে? রেগার একই অবস্থা, টুয়েপের একই অবস্থা। এগুলো আলোচনা করবেন, আমি বিশদ যাচ্ছি না। আরেকটা যদি আমরা লক্ষ্য করি, সেই কনস্ট্রাকশন ওয়ার্কারের মধ্যে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ডুগালি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, এমনকি ইটভাটাগুলো, রাজ্যের কিছু ইটভাটা বন্ধ হয়ে গেছে, ইট বিক্রি নেই, বিক্রি হচ্ছে না, মালিকটা বন্ধ করে দিয়েছেন। এখানে যারা কাজ করতেন তারা আজকে কর্মহীন হয়ে গেছে। এই সংখ্যাটাও গোটা রাজ্যে 1 লক্ষর উপর। তো এই যে অংশ যারা কাজ করে খেয়ে বেঁচে থাকতেন, তাদের অবস্থা তো বিপন্ন, কাজ নেই তাদের। এবং এটা বলছে রাজ্যে নাকি সার্বিক বিকাশ হয়ে গেছে, সবকা সাথ সবকা বিকাশ। এ তো সবকা সাথ সবকা বিকাশ না, এটা সর্বনাশ হয়ে গেছে। এবং গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তাদের সর্বনাশ তারা করে দিয়েছেন। এই কারণে আমরা এই সমাবেশে আহ্বান করেছি। অপরদিকে অঙ্গনারী আশা ওয়ার্কার ছাঁটাই করেছেন। 56টা মামলা আমরা হাইকোর্টে গিয়েছি, উচ্চ আদালতে। প্রতিটা মামলা সরকারকে নির্দেশ দিয়েছেন তাদেরকে পুনর্বহাল করো। তাদের অপরাধ তারা CI2 করেন, এই কারণে এই অপরাধে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এই পরিস্থিতি চলছে এবং সেখানে 40,000-এর মতো মিড ডে মিল ওয়ার্কার সব কাজ করেন। নামটা ওয়াস্তে কয়েকটা টাকা বাড়িয়েছেন, এটা কিচ্ছুই না, লোক দেখান। 5টা বৎসর বামফ্রন্ট সরকার যখন ডিএ রিলিজ করতেন, ডিএর সঙ্গে তখন তাদেরকে একটা লামসার টাকা দিতেন। সব সময় আমরা দেখেছি বৎসরে 2 বার রিলিজ করতেন। গত 5 বৎসর আপনারা এই যে সেক্টর অঙ্গনারী, মিড ডে মিল, আশা, তাদের জন্য কোনো 1 পয়সা বাড়াননি। বৎসরের শেষে ভোট এসছে, সামান্য কয়েকটা টাকা বাড়িয়ে এখন বাহবা দিচ্ছেন, বাহবা নেওয়ার চেষ্টা করছেন। এগুলো বুঝে করিয়েছেন, তাদেরকে যে সব কাজ করিয়েছেন, আর তার বিনিময়ে পেয়েছে অবহেলা, তার বিনিময়ে পেয়েছে ধিক্কার। কর্মস্থলে মা বোনদের সঙ্গে যে ব্যবহার করা হয়, কোনো মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারে ভাবা যায় না। মূল্য বৃদ্ধি 24টা ক্ষেত্রে বামফ্রন্ট সরকার মজুরি বৃদ্ধি করেছিলেন এবং মজুরি নির্ধারণ করেছিলেন শ্রমজীবীদের জন্য। সেই 24টা ক্ষেত্রে মিনিমাম ওয়েজ, ন্যূনতম মজুরি, যেটা না দিলে না হয়, সেই মজুরি পর্যন্ত পুনর্নির্ধারণ করেনি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স করে 6 মাস পর পর ভিডিএর মাধ্যমে এটা বৃদ্ধি করা হতো। এই সিস্টেম এখন নেই। এই ভোটের আগে কয়েকটা সেক্টরে মজুরি বৃদ্ধি ঘোষণা করেছেন, আদৌ সেটা কার্যকরী হবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। মজুরি কমে গেছে। এ রাজ্যের সবচেয়ে খারাপ দিক কোথায়? জিনিসপত্রের দাম ভাবতে পারেন 100 টাকা 1 লিটার কেরোসিন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, নাভিশ্বাস উঠে গেছে। যে মজুরি পায় সেই মজুরি চাল চিনিতে, চাল গমে তো কিনতে পারেন না, অন্য জিনিস কিনবে তো দূরের কথা। এই পরিস্থিতি তৈরি হয়েছে। কাজেই আমরা চাই এর একটা অবসান হওয়া দরকার এবং এই অবসান ঘটানোর জন্য লড়াই, এই অবসান ঘটানোর জন্য সংগ্রাম, এই লড়াই সংগ্রাম আমরা শুরু করেছি। এর সঙ্গে পাল্লা দিয়ে আমরা লক্ষ্য করছি যারা শিক্ষক কর্মচারী, তাদের প্রতি মানুষের আচরণ। একজন দায়িত্বপূর্ণ লোক যিনি বিধানসভার দায়িত্বে আছেন, বিধানসভা পরিচালনা করেন, উপাধ্যক্ষ মহোদয়, তিনি বলছেন হাড্ডি ভেঙে দেবে। কি ব্যাপার? ওরা কি মানুষ না? তাদের আত্মসম্মান বোধ নেই? কোনো বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারে, প্রশাসনিক নিয়ম
সেখানে ব্যবস্থা নিন, যদি কোনো বক্তব্য থাকে তারা বলে হাড্ডি ভেঙে দিন প্রকাশ্যে। এটা কি? শ্রমজীবীদের এবং যারা শিক্ষক কর্মচারী তাদেরকে অসম্মান করা হয় না, তাদের আত্মসম্মানে আঘাত করা হয় না। আরো দুজন মন্ত্রী বলছেন এরা নাকি কাজই করে না। এই রাজ্যটাতে তৈরি হয়েছে, চাই কিছু হয়েছে বামফ্রন্ট সরকারের সময় থেকে। এখানে শিক্ষক কর্মচারীদের কোনো ভূমিকা নেই, আলবৎ ভূমিকা আছে। রাজ্যটা হাওয়ায় করে উঠি, তাদেরও সেখানে একটা বিরাট ভূমিকা আছে রাজ্যটাকে গড়ে তোলার প্রশ্নে। ওরা যদি কাজই না করতেন তাহলে কি করে রাজ্যটা গড়ে উঠেছে? এটা শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসম্মান করা, অশ্রদ্ধা করা, অবজ্ঞা করা, তাদের আত্মসম্মানে আঘাত করা। কিছু বলতে গেলেই ট্রান্সফার বদলি যেমন একটা শখে পরিণত হয়েছে। কাউকে কাউকে 5 বার 6 বার এই মহকুমা থেকে সেই মহকুমা, এই জেলা থেকে সেই জেলা 5 থেকে 6 বার ট্রান্সফার করেছেন। কি ব্যাপার? ওরা কি মানুষ না? এটা যেখানে খুশি সেখানে বস্তার মতো ছুড়ে ফেলে দিলাম। এই যে শিক্ষক কর্মচারীদের সঙ্গে এই আচরণ, এই ব্যবহার চলতে দেওয়া যায় কিনা ঠিক করুন। এটা তো মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করতে চায় না। এই হলো গিয়ে তাদের পরিস্থিতি। এই পরিস্থিতির জন্যই আমরা সকলকে এখানে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখন রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে। সেই অরাজকতা ইউনিয়ন করা যাবে না, সংঘবদ্ধ হওয়া যাবে না। বামফ্রন্ট সরকার লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, আর বামফ্রন্ট সরকার সেটাকে সম্মান দিয়েছে। সংগঠিত হও, অন্যায় প্রতিবাদ করো, ইউনিয়ন করো, বক্তব্য থাকলে প্রকাশ্যে বলো। এই অধিকার বামফ্রন্ট সরকার গরিবদেরকে দিয়েছে। সম্মান, মর্যাদা, ইজ্জত যেটা টাকার অঙ্কে পাওয়া যায় না, আজকের সরকার সে সম্মান, ইজ্জত, মর্যাদাতে আঘাত করেছে এবং শ্রমজীবীদের যে সম্মান মর্যাদাতে আঘাত করে তাদের অধিকার কেড়ে নিয়েছেন। আমরা সেই অধিকার ফেরত চাই। আমি স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে মতামত প্রকাশ করব, স্বাধীনভাবে জীবনযাপন করব। এই যে সংগঠনে করার যে অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, এই অধিকার তারা কেড়ে নিয়েছেন। এই অধিকার আমরা ফেরত চাই। সোজা জিনিস যেটা বলতে চাই, গোটা ভারতবর্ষের শ্রমজীবীরা লড়াইয়ের মধ্য দিয়ে যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছেন, একই দলের সরকার যেটাকে ডাবল ইঞ্জিনের সরকার বলছেন, এটা দ্বিগুণভাবে তাদেরকে শেষ করছেন, শ্রমজীবীদের পিছিয়ে মারছেন। এর থেকে যদি রক্ষা পেতে হয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। যেই নীতিতে বেকার বাড়ায়, যেই নীতিতে শ্রমিকদের কাজ কেড়ে নেয়, যেই নীতিতে মজুরি কমায়, যেই নীতিতে শ্রমিকরা বিপন্ন হয়, যেই নীতির জন্য শ্রমিকদের অমুক্ত থাকতে হয়, শ্রমজীবীদের অমুক্ত থাকতে হয়, মানুষের অমুক্ত থাকতে হয়, সেই নীতির পরিবর্তন চাই। বিজেপি এই নীতি গোটা দেশে লাগু করেছে, আমাদের রাজ্য সেটা লাগু করেছে। এই নীতির পরিবর্তনের সংগ্রাম সারা দেশে চলছে। দেশব্যাপী অনেকগুলো ধর্মঘট হয়েছে, দেশব্যাপী ধর্মঘট হয়েছে এবং আরও ধর্মঘটের জন্য তৈরি হচ্ছে। কৃষকরা আক্রান্ত, আমাদের পাশের বন্ধু কৃষক, শ্রমিক এবং কৃষকের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্যই আগামী দিনে দিশা দেখাবে, পরিবর্তনের লড়াইকে শক্তিশালী করবে। আমরা এই মিটিং থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যে সরকার শ্রমজীবী কৃষককে বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্রের মেরুদণ্ড তারা। কৃষকরা আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত। কাজে আক্রান্ত মানুষগুলোকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, নীতির পরিবর্তন করতে হবে। আমাদের সংগ্রামের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি বিজেপি নীতি পাল্টাবে না। বিজেপির নীতিটাই এটা, শেষ করে দাও, দেশ থেকে বিক্রি করে দাও। কাজে এদের হাতে দেশ নিরাপদ না, রাজ্য নিরাপদ না। এই কারণে আমরা স্লোগান তুলেছি, মানুষ বাঁচাও, দেশ রক্ষা করো, রাজ্য বাঁচাও এবং রাজ্যবাসীকে রক্ষা করো। এই স্লোগান আমরা তুলেছি। এই স্লোগানটা আহ্বান রেখেই আমরা এই জনজমায়েতের আয়োজন করেছি। ওরা সমস্ত কাঠামোগুলো ভেঙে দিয়েছে, রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে যে কাঠামোগুলো আছে, আর্থিক কাঠামো তো তছনছ করে দিয়েছেন। মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবেন যে এই জায়গায় দেশ থেকে পৌঁছে দিয়েছেন। এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সংঘবদ্ধ সংগ্রাম ছাড়া বিকল্প নেই। বিকল্প কর্মসূচি একটাই, যেটা
দেখেছি কংগ্রেস সরকার, আমরা দেখেছি বিজেপি নেতৃত্বাধীন সরকার, অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে? বামপন্থীরা ক্ষমতায় থাকলে শ্রমজীবীদের সরকার, অধিকাংশ মানুষের সরকার, তাদের স্বার্থ রক্ষা করে। ওরা থাকলে শুধু লুটপাট হয়। ভাষণবাজি করে বলছেন, কি বলছেন? চাঁদাবাজি নাকি হতো। 5 টাকা 10 টাকা চাঁদা তুলে জনসভায় আসাটা কি অপরাধ? আমরা মানুষের কাছে 5 টাকা 10 টাকার জন্য যেতাম, এটা কি অপরাধ? আর আপনারা কি করছেন? গোটা দেশে তুলাবাজি, আদানি আম্বানি টাকায় দলটা চলে। এই যে বন্ড ছাড়েন বাজারে, আপনাদের দলকে কত টাকা দিচ্ছে? আদানি আম্বানিরা যা দেশটা লুটে পুটে খাচ্ছে। আপনাদের তো কোনো অর্থের দরকার নেই, আপনাদের কোনো টাকার দরকার নেই। আপনারা তো তাদের টাকা চলেন। কি পরিমাণ টাকা আপনারা খরচ করছেন এ তো বুঝতে পারছি। সরকারি অর্থে হাসপাতালে ওষুধ নেই, শ্রমিক বিনা চিকিৎসায় মারা যায়, অভুক্ত থাকতে হয়, রেশনে খাদ্য পাওয়া যায় না। আর অথচ আপনাদের ফটোর জন্য টাকা হয় না। গোটা ত্রিপুরাটা আপনারা সরকারি টাকা ফটো দিয়ে ভর্তি করে দিয়েছেন। কোথায়? এখানে তো বামফ্রন্ট সরকারের আগের মুখ্যমন্ত্রী অনেকই মন্ত্রী ছিলেন, বসে আছে, তাদের ফটো তো রাজ্যের কোথাও দেখিনি, এখনো দেখছি না। গোটা রাজ্যটা ছেড়ে দিয়েছেন সরকারি টাকা। ফটো ছাপাতে হতে আপনাদের ফান্ডের টাকা ছাপান, সরকারি টাকা হাসপাতালে ওষুধ নেই, আর সেই টাকা করে ফটো দিয়ে গোটা রাজ্য ছেড়ে দিয়েছেন। এই কি উন্নয়ন? আবার বলছেন রাজ্যে নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন তো হয়নি, সর্বনাশ হয়েছে। এই সর্বনাশের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য এই মিটিং থেকে স্লোগান তুলব আমরা। শ্রমজীবীরা সংখ্যায় অনেক অনেক বেশি, তোমরা সংখ্যায় কম। আমরা 18-তে কেউ কেউ বিভ্রান্তির শিকার হয়েছিল আমাদের শ্রমজীবীরা, তাদের মুখরোচক স্লোগানে। এগুলি কি স্লোগান দিয়েছে? আলোচনা করবে, তোমরা কার্যকরী করবে। আবারও এসছে সে একই কথা বলে গরিবদের ভোট আদায় করার জন্য। এই জায়গাটাতে অভিজ্ঞতার ভিত্তিতে টাকার বিনিময়ে বাজারে লাউ কুমড়ায় বিক্রি হয়। টাকার বিনিময়ে হতে পারে গরিব, তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে, তাদের ইজ্জত আছে। টাকার বিনিময়ে মানুষ কেনা যাবে না। মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে আবার বামফ্রন্ট সরকার এখানে প্রতিষ্ঠিত করবেন, বামপন্থীদের ফিরিয়ে আনবেন, এর বিশ্বাস এবং আস্থা আছে। ফিরে যান, সকল অংশের শ্রমজীবীদের সঙ্গে যুক্ত করে। একটা অংশ বিভ্রান্তির শিকার আমরা লক্ষ্য করলাম। আজকে একটা মিটিং ডেকেছে, এর আগেও বামপন্থীদের মিটিংয়ে গাড়ি দেন। এরা যে বামফ্রন্ট সরকার তো ছিল, বলতে পারবে যে কেউকে গাড়ি দেওয়া হয়নি, গাড়ি বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, সিপিএমকে গাড়ি দেবেন না, দিচ্ছেন না, এটা করা উচিত না, অন্যায়, এটা করতে পারেন না। সাধারণ মানুষ কি অপরাধ করেছে? যাত্রীদের জন্য পর্যন্ত গাড়ি বন্ধ করে দিয়েছে রাজ্যে বেশ কয়েকটি মহকুমা, যাতে এই সমাবেশে নামতে পারে। সত্য কথা শুনবেন, সত্যটার পেছনে মানুষ দাঁড়াবেন। এই ভয়ে এবং আতঙ্কে ভুগছেন, এই আতঙ্কের থেকে এগুলো করছেন। অনেক জায়গায় তারা গাড়ি আজকে বন্ধ করে দিয়েছে। ভালো না, এগুলো করা উচিত না। 1 মাঘে কিন্তু শীত যায় না, মনে রাখবেন। এগুলো ভালো না, ভালো না। এখনো বলবো বিজেপি তার অভ্যাসটা পরিবর্তন করুন। এই যে অভ্যাস, এটা করে মানুষকে আটকানো যাবে না। মানুষ ঐক্যবদ্ধ, এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে পরিবর্তনের সংগ্রামে সাহসিকতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে ভোট কেন্দ্রদের উপযুক্ত জবাব দিন, ভোট কেটে যান, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। বামপন্থী সরকারই একমাত্র করে বিকল্প কর্মসূচি চালু করতে এবং শ্রমজীবীদের সামনে বিকল্প তুলে থাকতে পারে। বামফ্রন্ট ছাড়া অন্য কেউ বিকল্প নেই। কাজে বামফ্রন্টকে জয়ী করে এ রাজ্যে সেই দিনগুলো আমরা ফিরিয়ে আনতে চাই। এই আহ্বান আপনাদের সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে সিআইও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কংগ্রেস শঙ্কর দত্ত। इसी अष्टलक्ष्मी के एक पार्वती राज्य त्रिपुरा में 2018 में जनता के अपार आशीर्वाद से वर्तमान सरकार की स्थापना के बाद से त्रिपुरा ने नए उत्साह के साथ एक नई दिशा की शुरुआत की। राज्य में जनकल्याणकारी विकास की गतिविधियां
सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबसे ऊपर माननीय प्रधानमंत्री द्वारा दिखाए गए सबके प्रयासों से निर्देशित हुई। विभिन्न कार्यक्रमों को वास्तविकता में बदला गया। किसी राज्य के विकास के लिए प्राथमिक शर्तों में से एक है विकसित संचार व्यवस्था और इसीलिए वर्तमान सरकार ने सबसे पहले हीरा मॉडल चालू किया। हीरा हाईवेज, इंटरनेटवेज, रेलवेज और एयरवेज हैं। पिछले 4.5 वर्षों में पूरे राज्य में 13,974 किलोमीटर हर मौसम अनुरूप सड़क नेटवर्क का निर्माण किया गया है, जिनमें से 889 किलोमीटर राष्ट्रीय राजमार्ग हैं। चालू वित्त वर्ष में भी 112 सड़कों के विकास के लिए 485 करोड़ रुपए आवंटित किए गए हैं। भारत नेट परियोजना के तहत राज्य में 221 सेवाओं को ऑनलाइन किया गया है। हाई स्पीड इंटरनेट सेवा में अब तक 725 ग्राम पंचायतें और विलेज कमेटियों को शामिल किया जा चुका है। रेल संचार के क्षेत्र में क्रांतिकारी বামফ্রন্ট সরকার তো 35 বছর কাজ করেছে, নতুন একটা সরকারকে আমরা এখানে আসীন করে দেখি না তারা কি কাজ করতে পারে। তো একটা মানুষ ভেবেছিলেন যে এভাবে বামফ্রন্ট সরকারকে সরিয়ে যদি বিজেপি নেতৃত্বাধীন একটা সরকার ত্রিপুরায় নিয়ে আসা যায় তাহলে যেভাবে ত্রিপুরাকে বামফ্রন্ট উন্নত করেছে ওই তাদের ডাবল ইঞ্জিন সরকার যদি আসে, বামফ্রন্টের সময় একটা ইঞ্জিন ছিল আর বিজেপি কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি দুদিক থেকে যদি ইঞ্জিন লাগানো থাকে ত্রিপুরা তরতরিয়ে অনেক বেশি উন্নত হয়ে যাবে, এই আশা বিশ্বাস কিছু মানুষ করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, প্রথম দিন থেকে 2018 সালের 3রা মার্চ দুপুর থেকে আমরা দেখলাম এই রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের জীবন জীবিকা আক্রান্ত হয়েছে, মানুষের রুটি রুজি আক্রান্ত, মানুষের জীবন নিয়ে বাঁচা সমস্যার সম্মুখীন হয়েছেন মানুষ। ত্রিপুরা রাজ্য ছেড়ে কাজ না পেয়ে হাজার হাজার মানুষ এ রাজ্য ছেড়ে বাইরে চলে গেছেন। এই সরকার প্রতিশ্রুতি দিতে তো কম দেননি। নির্বাচনের আগে সুনির্দিষ্টভাবে 299টা প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তার মধ্যে শ্রমের সাথে যুক্ত বিষয়গুলোকে নিয়ে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, শ্রমশক্তি এবং কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তাদের ছিল। প্রথম প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে কাজের ব্যবস্থা করবেন। 2 নম্বর প্রতিশ্রুতি ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে, হাজারো লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর বলেছিলেন 3 নম্বর প্রতিশ্রুতিতে আমাদের যে শিল্পগুলো দুর্বল হয়েছে সেই শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করবেন। এমনি করে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 বছরের মধ্যে 50,000 ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবেন সরকারি স্তরে। আমি আর অগ্রসর হচ্ছি না। আমরা কি দেখছি, ঘরে ঘরে কাজের ব্যবস্থা তো দূরের কথা, ওই বিধানসভায় তথ্য বেরিয়ে এসছে, এই সরকারের দেওয়া তথ্য যে 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন সরকারি স্তরে নিয়মিত এবং অনিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা ছিল 1,58,000 কয়েকশো। আর এই সরকারই বলছে যে 2021 সালের 31শে ডিসেম্বর অর্থাৎ বিজেপি সরকার 4 বছর শাসন করার পর ত্রিপুরা রাজ্য সরকারি দপ্তরগুলোতে সরকারি কর্মচারীর সংখ্যা কমে হয়েছে 1,35,000 সামথিং। অর্থাৎ 4 বছর সময়ে 50,000 নতুন বেকারের কর্মসংস্থান তো দূরের কথা, 20,000 ছেলে মেয়ে তারা কাজ হারিয়েছেন। আর যারা বলেছিলেন নতুন শিল্প কলকারখানা করে তুলবেন, এই ত্রিপুরা রাজ্যে কেউ বলতে পারেন গত 5.5 বছর সময়ে এ রাজ্যে একটি শিল্প গড়ে উঠেছে, একটি কারখানা নতুন করে গড়ে উঠেছে? একটিও নতুন কারখানা, একটিও নতুন শিল্প গড়ে ওঠেনি। বামফ্রন্ট সরকারের সময়ে প্রথম দিকটাতে যখন আমার ত্রিপুরা রাজ্যের পরিকাঠামো ভালো ছিল না, রেল এখানে
আসেনি। শিল্প কারখানা গড়তে বাইরে থেকে যারা আসেন তারা রেলের ব্যবস্থাটা আছেন কিনা সেটা দেখেন, কাঁচামাল কীরকম আছে সেটা দেখেন। তার অসুবিধার পর যখন ত্রিপুরা রাজ্যে রেল আসলো, আমরা দেখলাম রাজ্যের বাইরে থেকে বিভিন্ন উদ্যোগীরা তারা শিল্প করতে এখানে আসেন। আমরা কি দেখছি? এই বিজেপির 5 বছর সময়ের মধ্যে ওই আমাদের যে বড় শিল্প তালুক গড়ে উঠেছিল RK নগর, যেখানে 64 থেকে 65টা শিল্প কারখানা গড়ে উঠেছিল, 3500-এর উপর শ্রমিক কাজ করতেন। আজকে সেই শিল্প কারখানার সংখ্যা অর্ধেক হয়ে গেছে, নতুন করা তো দূরের কথা। 1500-এর মতো শ্রমিক তারা কাজ হারিয়েছেন। ওই আমাদের অরুন্ধতিনগর বাধারঘাট এলাকায় জর্দা কোম্পানি ছিল, অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির কারখানা ছিল, ইলেকট্রিক্যাল গুডস তৈরি করার কারখানা ছিল, অন্যান্য ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং সামগ্রী তৈরি করার কারখানা ছিল, কাজু বাদাম প্রসেসিংয়ের কারখানা ছিল। আজকে গিয়ে দেখুন সেখানে অধিকাংশ ফ্যাক্টরিতে লাল বাতি জ্বলছে। আমাদের যে একমাত্র মাঝারি শিল্প ছিল ত্রিপুরায় জুট মিল, যে জুট মিলে প্রায় 800-র মতো শ্রমিক বামফ্রন্ট সরকারের 2017 সাল পর্যন্ত কাজ করেছেন। এই জুট মিলে আজকে 50টা মিল যেখানে চালু ছিল, 5 টনের মতো সামগ্রী প্রতিদিন যেখানে উৎপাদিত হতো, বামফ্রন্ট সরকার যে পাটগুলো আগে কিনে গুদামজাত করেছিল, এই পাট মিলের উৎপাদিত সামগ্রী তৈরি করার ক্ষেত্রে যেদিন শেষ হয়ে গেল, আর একদিনও জুট মিলের যন্ত্রগুলো চলেনি, 50টা মিল বন্ধ হয়ে গেছে। 800 শ্রমিকের সংখ্যা কমে এখন 117 জন আছে, যারা ইকুইপড শ্রমিক, পারদর্শী শ্রমিক। তারা আজকে ওই জঙ্গল পরিষ্কার করছেন, ড্রেন পরিষ্কার করছেন। কোথায় গেল বিজেপির প্রতিশ্রুতি? নতুন কারখানা একটাও গড়ে ওঠেনি। আমার রাজ্যের বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়নি একজনেরও নতুন করে। আর যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এই বিজেপির অপদার্থতার, অকর্মণ্যতার জন্য। তাহলে এরকম একটা দল দ্বারা পরিচালিত সরকারকে কি 2023 সালে আমার ত্রিপুরা রাজ্যে শ্রমের সাথে যুক্ত বা যারা শ্রম করতে আগ্রহী তারা ফিরিয়ে আনতে পারেন? না, পারেন না। আর তার জন্যেই আমরা মনে করছি এই যে একটা প্রতিজ্ঞা নিয়ে আজকে আপনারা জমায়েতে জড়ো হয়েছেন যে না, আমাদের যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, আমরা এখানে আসবই। শ্রমজীবী মানুষ সবাই মিলে আগামী 23 সালে নতুন ভোরকে আমাদের ত্রিপুরায় নিয়ে আসার জন্যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেব, প্রতিজ্ঞা নেব। এবং এই প্রতিজ্ঞা নিতে যারা এসছেন আপনাদের সকলকে আবারও নমস্কার এবং সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। অসংখ্য সংগ্রামী বন্ধুগণ, মা ও দিদিরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাই। আমাদের নেতৃত্ব আছেন, তারা বিশদভাবে বলবে। আমি দুটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন 18 সালে বিধানসভা নির্বাচন ভোট গণনা হয়েছিল 3রা মার্চ, এবং সেদিনের রাত থেকেই শুরু হয়েছিল সারা রাজ্যে আমাদের যে সংগঠন CIT তার নেতৃত্বের উপর আক্রমণ, কর্মীদের উপর আক্রমণ। ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমাদের অসংখ্য ট্রেড ইউনিয়নের অফিসাররা পুড়িয়ে ফেলেছিল, ভাঙচুর করেছিল। এমনকি যে
মিড এবং আশা প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমজীবী নারীরা আক্রান্ত হয়েছে। তারা বুঝতে পারছিলেন না যে আজকে কর্মক্ষেত্রে যে আমার কাজটা ফিরে পাবো কিনা। 450 বেশি মিড ডে মিল কর্মীকে বিনা কারণে স্কুল চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো কারণ দেখানো হয়নি আজ পর্যন্ত। মিড ডে মিল কর্মীরা যখন প্রধান শিক্ষকের কাছে গিয়ে বলেছিলেন, স্যার আমি কি অন্যায় করেছি, কি কারণে আপনি আমাকে ছাঁটাই করলেন, জানি না, কাল থেকে উনি অফিসে স্কুলে আসবেন। এইভাবে 450 বেশি মিড ডে মিল কর্মীকে হেড পণ্ডিত হবেন। পর্যন্ত কিন্তু আর একজন মিড ডে মিল কর্মীও ছাঁটাই হয়নি। কিন্তু এই যে 450 বেশি মিড ডে মিল কর্মী কাজ হারিয়েছেন, তাদের যে পেটে লাথি মারা হল, আজ পর্যন্ত কিন্তু আমরা কারণ জানতে পারলাম না। ত্রিপুরা রাজ্যে এমন কোনো অঙ্গনারী সেন্টার নেই যেখানে প্রতিদিন আমাদের অঙ্গনারী কর্মী সহায়িকারা হয়রানির শিকার হয়েছে। ভারতীয় মজদুর সংঘের লোকেরা, মণ্ডলের লোকেরা, স্থানীয় বিজেপি দুর্বৃত্তের দল প্রতিদিন সেন্টারে গিয়ে তাদেরকে মানসিকভাবে তাদেরকে বিধ্বস্ত করেছেন। তাদেরকে চোখ রাঙানি দিয়ে বলেছেন সমস্ত খাতা খুলে আমাদের দেখাতে হবে। যেখানে আমাদের সাহসী অঙ্গনারী কর্মী সহায়িকারা ছিলেন, তারা প্রতিবাদ করেছে, আপনি কি সমাজ কল্যাণ শিক্ষকের অফিসার যে আপনাকে আমি খাতা দেখাবো? আমি বাধ্য নই। কিন্তু সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা তো এই সাহস দেখাতে পারেন না। আশাকর্মীরা আপনারা দেখেছেন কোভিড অতিমারিতে সারা দেশে আশাকর্মীরা কি অসাধারণ কাজ করেছে, সাফল্য পেয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মুক্ত কণ্ঠে তাদের প্রশংসা করেছে। কি দিয়েছে? ত্রিপুরার আশাকর্মীদের এনেছে মাত্র 3 মাসে 1000 করে 3000 টাকা। আমরা প্রতিবার দরবার করতে গেছি, সেখানে ভারতীয় মজদুর দলে লোকেদের তারা এনএইচএমে ঢুকিয়ে দিচ্ছে, সেখান থেকে আমাদেরকে তারা তাড়া করেছে যেন আমরা চলে যাই। প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে তারা বাধা এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। বামফ্রন্ট সরকারের আমলে আমরা কি দেখেছি? তখনও তো বিরোধীরা ছিলেন। সব অঙ্গনারী কর্মী তো আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত না, আশাকর্মীরা, মিড ডে মিল কর্মীরা আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত না। তাদেরকে কি বামপন্থীরা কোনোদিনও তাদের গায়ে একটা আঁচড় মেরেছে? আগামী মাসের যে কোনো দিন বিধানসভা নির্বাচন হবে। আমাদের কাছে এটা একটা মস্ত বড় রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামের আগে আমাদের এই সমাবেশে আপনাদের কাছে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই, আপনার কাছে কিন্তু সুযোগ এসেছে। পরিবর্তনের দায় কিন্তু আপনাকে নিতে হবে, দায়িত্ব নিতে হবে। অসংখ্য শ্রমজীবী নারীরা আছেন বিভিন্ন ট্রেডে, তারা প্রতিদিন তারা তাদের কর্মক্ষেত্রে তারা নাজেহাল হচ্ছে। কথা বলার কোনো অধিকার নেই, প্রতিবাদ করার কোনো অধিকার নেই। আমরা দেখেছি গুজরাটে এই করুণ অবস্থা। কালকে অ্যাডওয়ার্ড অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্মেলন উদ্বোধন হলো কেরালাতে। উদ্বোধন করেছে মল্লিকা সারাভাই, একজন প্রগতিশীল মানবতাবাদী ব্যক্তিত্ব, বিখ্যাত বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের কন্যা, বড়দার মেয়ে। উনি দেখেছেন চোখের সামনে গুজরাটের অবস্থা। উদ্বোধনী ভাষণে উনি প্রথমেই বলেছেন গুজরাটের মানুষ 20 বছর ধরে শ্বাস নিতে পারছে না।
গতকাল আপনারা দেশের কথায় নিশ্চয়ই এই সংবাদের আপনাদের দৃষ্টি এড়িয়ে যায়নি। কেন বলেছে সেখানে বাক স্বাধীনতা নেই, কোনো গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের প্রতিবাদ করার ভাষা নেই? আমরা কি ভালো আছি? আমরা কি ত্রিপুরার মানুষ নিঃশ্বাস ফেলতে পারছি? মুক্ত বাতাসের মধ্যে বসেও তো আমাদের দূষিত হচ্ছে আমাদের এই বাতাস, পারছি না তো। আমরা তো কথা বলতে পারি না, আমরা তো বর্তমান সরকারের মন্ত্রীদের কোনো সমালোচনা করতে পারি না, কোনো বিধায়কের সমালোচনা করতে পারি না। তার আগেই আমার সামনে এসে বিজেপি দুর্বৃত্তের দল এসে হাজির হয়, যেন আমরা এত মুক্ত কণ্ঠে যেন আমরা প্রতিবাদ করতে না পারি। নির্যাতন, নারী নির্যাতন আজ কোন পর্যায়ে গেছে আমাদের রাজ্যে? আমাদেরকে এগুলো বলে দিতে হবে। আপনারা শ্রমজীবী নারীরা এসছেন, আপনারা প্রতিদিন দেখছেন ত্রিপুরায় এই নারীদের অবস্থা, দুর্বিষহ অবস্থা। বামফ্রন্ট সরকারের আমলে তখন সরকার থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো নির্যাতিতা মহিলা যে কোনো সময় থানায় গিয়ে এফআইআর করতে পারবেন। এখন কি নারীদের এই অধিকার আছে, এই স্বাধীনতা আছে? বাড়ি থেকে বেরিয়ে থানায় যেতে পারেন আমাদের নারীরা? পারেন না তো। মাঝপথে মণ্ডলের লোকেরা, বিজেপি দুর্বৃত্তের দল তাদেরকে তাড়া করে, সর্বত্র তাদেরকে তাড়া করে, যাতে তাদের গণতান্ত্রিক অধিকার তারা পালন করতে না পারেন। আমরা কি এই অবস্থা বেশি দিন চলতে দেব? কি বলেছেন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী? নারীদের ইজ্জত রক্ষা করতে হবে। তোমার দলের মন্ত্রী তো হরিয়ানাতে সন্দীপ সিং, ক্রীড়ামন্ত্রী, যৌন কেলেঙ্কারিতে মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ত্রিপুরায় দেখিনি আমরা। জনৈক মন্ত্রী ছেলে কুমারঘাটে কি করলেন? নাবালিকাকে নিয়ে পালিয়ে গেলেন, তার উপর নির্যাতন হলো। কৈলাসহরে হলো, পানিসাগরে হলো, কল্যাণপুরে হলো, আগরতলা শহরের 79 হলো। কোনো ন্যায় বিচার পেয়েছেন? যিনি ভিকটিম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, তিনি কোনো ন্যায় বিচার পেয়েছেন? ন্যায় বিচারের মানেই তো তারা বোঝে না, মানবাধিকারের মানেই তো তারা বোঝে না বর্তমান সরকারের কর্মকর্তারা। তাহলে আমরা কি এর পরিবর্তন চাই না? শ্রমজীবী নারীরা আজকের এই সমাবেশে আপনারা হাজির হয়েছে, হাজার হাজার নারীরা। আপনাদের একতাকে সংহত করুন। একজন নারী যেভাবে এক গোটা পরিবারকে উদ্বুদ্ধ করতে পারে, আর কিন্তু কেউ এইভাবে পারে না। মায়ের উপর নির্ভরশীল তার সন্তানেরা। মা কোথায় যায়, মা কোন মিছিলে যায়, কোন মিটিংয়ে মা গিয়ে কথা বলেন, ছেলেমেয়েরা কিন্তু লক্ষ্য করে। সুতরাং আপনারা যদি বাম গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে আপনারা আপনাদের একতাকে সংহত করেন, যে রাজত্ব চলছে, যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যে, তার বিরুদ্ধেই যদি আপনারা প্রতিবাদ আনতে চান, তাহলে আপনাদের মধ্যে একতা আজকের দিনে অত্যন্ত জরুরি। আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। আগামী দিনের যে রাজনৈতিক বৃহত্তর সংগ্রাম, সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসুন। আজকে যেমন সুন্দর একটা সকাল আমরা দেখতে পাচ্ছি, রোদ উঠেছে, এরকম একটা সুন্দর